মির্জা শান মুগ্ধ পর্ব ৪৫-এর প্রথম খণ্ড জান্নাতুল ফেরদৌস মিথিলা ১৭+ অ্যালার্ট। গল্পের মুখ্য চরিত্রের সমঝদার খাতিরে টক্সিটিটি প্রদর্শন করা হয়েছে। উক্ত গল্পে কোনো ধর্মীয় বিশ্বাস কিংবা মনস্তান্ত্রিক আঘাত করার বিন্দুমাত্র প্রয়াস নেই। এত আগলাঠাং করতে হবে না রে বান্দির মেয়ে। মাই সিসকিস আর বিগার দেন হিয়োর্স। কপালে ঘোচালো মাহি, হতবুদ্ধিতার ন্যায় দৃষ্টি করল সরু। এতক্ষণে নিজেকে আড়াল করবার ব্যস্ত প্রচেষ্টায় সামান্য বিরতি টেনে কণ্ঠে এক রাস সন্দিগ্ধতা ঢেলে মিনমিনিয়ে শুধালো, সিসকিস কি? মুহূর্তেই সুদর্শনের রিং পড়ুয়া বাদামি অধৈর্যগোল দৃশ্যমান হলো এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। গৌরবর্ণা মুখখানায় কেমন এক আকাশসম দুষ্টভাব। সে আলগোছে হাত সরালো সপ্তর্ষির বাঁকানো কোমর হতে। তক্ষুনি মেয়েটার দোলোদ্যমান ক্ষুদ্র বদনখানি ফের ডুবল পানির গভীরে, নাকানি চুবানি চলমান। তার সুশ্রী মুখায়বের রং ধরেছে লাল। নড়বড়ে উঁচু হাত দুটোর হঠাৎ টান পড়ল মাহির। দুটো শক্তপোক্ত হাতের জোরে সে আবারও উঁচু হলো। হাঁপাতে হাঁপাতে কিছু বুঝে উঠবে তার আগেই বলিষ্ঠ পুরুষের রুক্ষ হাত দুটো আচানক আঁকড়ে ধরল সপ্তদশীর কোমর বাঁকানো কোমর। পরমুহূর্তেই মেয়েটা উঁচিয়ে তুলে বসালো পুলের পাড়ে। সম্পূর্ণ ঘটনাটুকু ঘটে গেল মাহির হতভম্বতায়। ন্যানো সেকেন্ডের বিপরীতে তার চোখ দুটো বুঝে আসেনি একবারও। মেয়েটা হাঁপাচ্ছে, মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডার ন্যায় কাঁপছে সে। হেরিমোল্ঠের সম্মুখ থেকে ভেসে এলো চুটকির শব্দ। সহসা নজর তুলল মাহি। চোখাচোখি হলো রুরু মানবের বাদামি চোখ জোড়ার সনে। মানব স্থির, ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে ভরাট কণ্ঠে শুধালো, ইউ ওয়ানা নো ওয়ার্ডস সিসকিস রাইট? দেন জাস্ট পয়েন্ট ইয়োর আইস অন মি। হতবুদ্ধির ন্যায় সহসা দৃষ্টি অনড় করল মাহি। উদর সমান পানিতে কদম পেছল মুগ্ধ। তার তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটাতে নিবদ্ধ। মাহি দৃষ্টি সংকুচিত করলো এবার। লোকটা ঠিক কি করতে চাইছে? তার এহেন ভাবনার মাঝেই পুলের মাঝখানে এসে হুট করে পা থামালো সুদর্শন। বলিষ্ঠ হাত জোড়া দুধারে পানির ওপর ছড়িয়ে রেখে আচানক টান টান করলো নিজ পেটানো সব প্রশস্ত বক্ষ। দুষ্টভঙ্গিতে চোখ টিপ দিয়ে দাঁত ছোয়ালো অধর কোণে। অতঃপর নিজ শক্ত মাংসশোল উপত্যকা দুটো দক্ষ শারীরিক কৌশলে সংকোচন প্রশাসন মত্ত হলো। মাফিয়া, অসভ্য মাফিয়া বেস্ট। বুকের দুপাশে প্রেষিতে তরঙ্গ ছড়িয়ে হাত দুটো উঠিয়ে আনলো মাথার পেছনে। তৎক্ষণাৎ পেটানো উদরখানা টানটান হলো মানবের। তা দেখে হতভম্ব মাহি। লজ্জায় রাঙা হলো তার পেল্লব মুখখানা। মুগ্ধ শেষাত্মক হাসলো এ পর্যায়ে। মেয়েটাকে আরেকটু লজ্জায় ফেলতে তক্ষুনি হাত ছোয়ালো নিজ বক্ষে। সেথায় খানিকক্ষণ বাদেম আবেদনময়ী কায়দায় আঙুল ছুঁয়ে শেষাত্মক ভঙ্গিতে বলে উঠল, যাদের নড়চড় দেখে আপাতত তোর পেটে প্রজাপতি উঠছে তাদেরকে রাশিয়ান ওয়ার্ডসে সিসকিস বলে। জিউ গেট দ্যাট বান্দির মেয়ে? নাকি কাছে এসে তোকে ছুঁয়ে বোঝাবো? সহসা আগুন লেপটালো সপ্তদশীর মুখায়বে। লোকটার তখনকার অপমানসূচক বাক্যটুকু মনে পড়তেই হাত দুটো হলো মুষ্টিবদ্ধ। লজ্জায় রঙিন হাওয়া গাল দুটো খানিক নাড়িয়ে চাড়িয়ে মেয়েটা কেমন ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, অসভ্য বেয়াদব নির্লজ্জ বেহায়া লোক, আপনাকে তো কি করবি বান্দির মেয়ে? দৃষ্টি তাচ্ছিল্যের ছাপ ফুটিয়েছে মুগ্ধের চোটের কোণে শেষাত্মক হাসি। মাহি কেমন ফোঁস করছে সাপের ন্যায়। দুহাতে নিজেকে আড়াল করতে বেজায় মত্ত মানবী। রাগে লজ্জায় থরথর করছে তার বদন। মেয়েটা উঠে দাঁড়াতে উদ্যত হলো। ঠিক তখনই মুগ্ধ কেমন গমগমে গলায় শুধালো, কোথায় যাচ্ছিস? থামল না মাহি। যুবথুবু বদনখানি নিয়ে কোনো মতে উঠে দাঁড়ানোর প্রয়াস চালামান তার। যুবকের অমন বাক্য কর্ণাধর পৌঁছাতেই রাগ বাড়ল মেয়েটার। নাকের পাচা ফুলিয়ে তক্ষুনি দাঁত খিচে আওড়ালো, মরতে। অলক্ষের ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ।
তবে সে হাসির স্থায়িত্ব খুব বেশিক্ষণ হলো না। ন্যানো সেকেন্ডের বিপরীতে হাসিটুকু মিলিয়ে গেল হাওয়ায়। পরক্ষণে কপট ভাব দেখিয়ে সাঁতার ধরল মাহির অভিমুখে। তা টের পাওয়া মাত্রই নহর বড়িয়ে উঠে মাহি। শরীরের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে জেনার সম্মুখে পা বাড়াবে অমনি পেছন থেকে একখানা বড়সড় থাবা এসে আচমকা আঁকড়ে ধরল সপ্তদশী পরনের জামার এক অংশ। মুহূর্তেই থমকে দাঁড়ায় মাহি। ঝাঁজ দেখিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়। শুনল না, মুগ্ধ। নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে দুহাত উঠিয়ে রাখলো সুইমিং পুলের পাড়ে। সেথায় খানিক ভর দিয়ে ভাবলেশীন ভঙ্গিমাতে আওড়ালো। ছাড়ব না, কী করবি? অসহায় মাহি, তার সর্বাঙ্গ কাঁপছে ঠান্ডায়। পেছন থেকে অসভ্য লোক জামা টানছে। সম্মুখে কদম বাড়াতে গেলেই টান পড়ছে ভীষণ। মেয়েটা এবার তাতেই তেতে গিয়ে বলল, কি চাচ্ছেন আপনি? ঠোঁটের নিখুঁত রেখাগুলো আজও খেলে পড়ল রুরু মানবের। সেথায় জোরে মেয়েটার জামায় টান বাড়িয়ে দুষ্ট কণ্ঠে শুধালো, জানতে চেয়েছিলি সিসকিস কি? বলে, অপস, মাই ব্যাড। আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। নাও টেল মি, মাই সিসকেস আর বিগার দেন ইয়োর্স আর নট দেন? লজ্জায় কুঞ্চে যাচ্ছে মাহি। দাঁতের রুষ্ঠ চিপায় পিষ্ঠ করছে নিজের তুলতুলে অধৈর্যকল। পারছে না ভুয়ো ফাঁক চৌচির করে সেথায় টুপ করে মুখ লুকাতে। ওদিকে রুরু মানবের নিখাত গভীর দৃষ্টি গিয়ে আটকেছে মেয়েটার পিঠ বরাবর। সেথায় কিয়ৎক্ষণ অবলোকন চালিয়ে হঠাৎই ঠোঁট পিষে হাসল মুগ্ধ। দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে বাঁকা কণ্ঠে শুধালো, সাদার সাথে কালো? নট ব্যাড, বাট শুধু কালোটা মেবি বেশি ভালো দেখায়, সো খুলে ফেল। তৎক্ষণাৎ শির দ্বারা বয়ে একখানা শীতল স্রোত বয়ে গেল মাহির। লজ্জায় হাঁসফাঁস করে উঠল সম্পূর্ণ বদন। তড়িঘড়ি করে নিজেকে শক্ত করে চেপে ধরে সপ্তদর্শী এর মধ্যেই হুট করে টান পড়ল পেছনে। ঘটনার আকস্মিকতায় হকচকানোর পূর্বে মেয়েটা কেমন আছড়ে পড়ল পেছনের দিকে। তার নরম পিঠটার ত্বক গিয়ে ঠেকল রুরু মানবের রুক্ষ বক্ষ বিভাজনের সঙ্গে। সহসা আটকে ওঠে মাহি। ঘটনার পরিক্রমায় কিছু বুঝে উঠবে তার আগেই নির্দয় মানবের শক্তপোক্ত হাতখানা আচমকা পেছন থেকে আঁকড়ে ধরে মানবীর কুণ্ঠা। মুহূর্তেই স্থবির হলো মাহি। দম আটকে শির দ্বারা সোজা করতে মুগ্ধ মুখ ঠেকালো মাহির কানের পিঠে। সেথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে রেখে হিসিয়ে শুধালো, ইউ নো হোয়াট জাসমিস? আমার হাতে কিন্তু জাদু আছে। যাই ধরি তাই বৃদ্ধি পেতে শুরু করে, খুব সময় লাগে না। তৎক্ষণাৎ নাক মুখ কুচকে গেল মাহির। ঘৃণায় লেপটে গেল মুখ। এদিকে মাফিয়া মনস্টার আজ বেড়েছে বেশ। মেয়েটার নরম পিঠের ত্বকে ধীরে ধীরে নিজ বা হাতের তর্জনী চালাচ্ছে সে। তার এহেন স্পর্শে কেঁপে উঠছে মাহি। যুবকের আঙুলের স্পর্শে অন্তবাসের অতি সন্নিকটে পৌঁছাতেই চেঁচিয়ে ওঠে মাহি, প্লিজ এমনটা করবেন না, দয়া করুন বিস্ট। আঙুল থমকায় মুগ্ধের। এক ঝটকায় মেয়েটার পিঠখানা নিজের বক্ষের সঙ্গে আর একটু লেপটে দিয়ে বাঁকা হেসে শ্লেষাত্মক ভঙ্গিতে শুধায়, বিস্টের কাছে দয়া ভিক্ষা? ইজ নট ফানি বান্দির মেয়ে? হাঁপাচ্ছে মাহি। চোখ দুটো বুঝে রেখে অসহায়ত্বের মোটা কণ্ঠে পরক্ষণে আওড়ালো, আপনি আপনি হাত ছড়ান, আমাকে এভাবে ছোবেন না। আমি বাক্যটুকু সম্পূর্ণ হওয়ার ফুরসত মিলল না সপ্তদর্শীর। তার আগেই কোণাঘরে ভেসে এলো মুগ্ধের চিরবির কণ্ঠ, ও কামন হটি, এইটুকু ছোঁয়া সহ্য করতে না পারলে কিভাবে হবে বলো? আমার বারণ করা সত্ত্বেও ধেই ধেই করে চলে এসেছিস আমার কাছে। তাছাড়া 6 মাস থেকে অলরেডি 1 মাস শেষ হয়ে গেলে, অথচ তুই কিনা এখনো সুস্থ আছিস, এ যে আমার চোখ নিতে পারছে না। সো কাম, লেটস ডু সামথিং হটার। ভয়ে কুণ্ঠে শুকিয়ে গেল, কাঠ হয়ে গেল সপ্তদর্শীর। সর্বাঙ্গে মোচড় ধরল সাপের ন্যায়। অসহায় ভরা কণ্ঠে মেয়েটার কেমন মিনমিনে স্বরে ওঠালো, এমনটা কেন করছেন আপনি? এ পর্যায়ে কম অত্যাচার তো করলেন না, তাহলে নতুন করে আমাকে এভাবে? বোকামানবীর কানের কাছে নাক ডুবিয়েছে রুরু মানব। সেথায় তার স্পর্শ গভীর থেকে গভীরে যাচ্ছে, যা টের পেতেই কণ্ঠরোধ হলো মাহির। বুকটায় যন্ত্রণা বাড়ল বড্ড। এরই মধ্যে নিজ কাজে মধ্য থেকে রুরু মানব হিসিয়ে শুধালো, তোকে তৈরি করছি বান্দির মেয়ে।
মুহূর্তেই ললাটের গোটাকতক ভাঁজ পড়ল মাহির। সন্দিগ্ধ কণ্ঠে আমতা করে জিজ্ঞাসা করে ওঠে, কেন আমাকে তৈরি করতে হবে? কেন? কিসের জন্য তৈরি করতে হবে আমাকে? আবার আপনার প্রসূদের পেটে চালান করবেন না তো? এহেন কথায় ঠোঁট ফিসে হাসল মুগ্ধ। আচানক মেয়েটার কানের লতিতে স্পর্শ মশালো নিজ দক্ষ হাতের ঘটনাক্রমে। কোকিয়ে ওঠে মাহি। ফোপানোর বেগ বাড়তেই মানব কেমন গমগমে গলায় বলে ওঠে, আপাতত রুচিকিংয়ে ক্ষুধার্থ, তার পেটে চালান করবো তোকে। তারপর অবশিষ্ট কিছু থাকলে না হয় পেটে যাবে বাকিদের। ভয় বাড়ল মাহির। শুকনো ফাঁকা ঢোক গিলল বার কয়েক। এদিকে মুগ্ধের চোখমুখে লেপ্টে স্পষ্ট লেপ্টে গিয়েছে এক আকাশসম নেশার ঝোঁক। ক্রমশ হারাচ্ছে নিজের বোধবুদ্ধি। চোখের সামনে সিক্ত নারী কায়ার অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে ধীরে ধীরে নাক ডোবালো মেয়েটার চুলের ভাঁজে। লম্বা লম্বা টানে বুক ভরাচ্ছে যুবক। সপ্তদশী সিক্ত চুলের অদ্ভুত সুঘ্রাণে মাতোয়ারা হচ্ছে বেশ। নিজেকে সামলানোর কথা বোধহয় বেমালুম ভুলে গিয়েছে আজ। মাহির গা থেকে ভেসে আসা মেয়েলি সুঘ্রাণে উন্মাদ হচ্ছে মাফিয়া বেস্ট। নিজ মত্ততায় ভুলেই গেল সপ্তদশী মনস্তার। মাহি ফোপাচ্ছে বেশ, অনবরত মোশরাচ্ছে যুবকের শক্তিশালী হাতের বাঁধন থেকে ছাড়া পেতে। তবে বালাইসাত, অমন শক্তপোক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়া কি আর মুখের কথা? বেপরোয়া পুরুষ কেমন উন্মত্ত কায়দায় হুট করে টান বসালো মেয়েটার মসৃণ কাঁধে। সেথায় জামার উপরই উপস্থিত বোধহয় সহ্য হচ্ছে না তার। অগ্রাসী থাবায় মানবীর কাঁধ খামছে ধরে জামার অংশটুকু ছিঁড়তে গেলেই শব্দ করে কেঁদে ওঠে মাহি। কাঁদতে কাঁদতে হেঁকছি তুলে বলে ওঠে, আমার খারাপ লাগছে বিস্ট, প্লিজ লেট মি গো। উন্মত্ততায় অন্ধ মাফিয়া বেস্ট খ্যাপাটে সারের ন্যায় একটানে মেয়েটার কাঁধের জামার অংশটুকু ছিঁড়ে ফেলে। বেপরোয়া কণ্ঠে হিসিয়ে বলে ওঠে, বাট আই কান্ট লেট ইউ গো বিউটি। কাঁদতে কাঁদতে দিশেহারা মাহি শেষ প্রচেষ্টায় অনুনয় জুড়ে বলে ওঠে, প্লিজ। কপাল খোঁচালো মুগ্ধ। মেয়েটার সব কথাতে এক প্রকার চুলোয় জড়িয়ে নাট্যপদ মেয়েটার উন্মুক্ত মসৃণ কাঁধে। তক্ষুনি সর্বাঙ্গ জুড়ে ঝঙ্কার দিয়ে ওঠে মাহি। কান্নার বেগ বাড়িয়ে মেয়েটা কেমন হাত পা ছুঁড়ে বলে ওঠে, না, এমনটা করবেন তো আমার সাথে, ছাড়ুন আমায় আম্মু। মেয়েটার এহেন কান্নায় তিতি বিরক্ত মুগ্ধ। বিরক্তির জেরে দৃঢ় জলখানা তার শক্ত হয়ে গেল মুহূর্তেই। যুবক দাঁত খেসল। কঠিন হুঙ্কারে আচমকা বলে উঠল, জাস্ট ফাক অফ এভরিথিং বান্দির মেয়ে। আই থিঙ্ক ইউ শুড গেট হুকড আপ। বাকি যা হবার সব পরে দেখে নেব, বাট নাও কাম ক্লোজার। যুবকের এহেন উদ্ভট কর্মে বাঘহারা মাহি। বদনে অস্বাভাবিক স্পর্শে গভীর হতেই তৎক্ষণাৎ চোখ মুখ খিচে আন্দাজে ঢিল ছুঁড়ে চেঁচিয়ে ওঠে বোকা মানবী, আর 17 দিন, আরও 17 দিন, আপনি বলেছিলেন আরও 17 দিন। মুহূর্তেই টনক নড়ল মুগ্ধের। স্থবির হয়ে গেল তার সকল কর্মকাণ্ড। চোখ দুটো বিস্ফোরিত আবির্ভাবে কপাল স্পর্শ করতেই নিজের পানে এক পলক দৃষ্টিপাত করলেন রুরুমানব। আর অমনি নিজের এমন হুটহাট লাগামহীন বেলাল্লাপনা ধরা পড়তেই আচমকা মেয়েটার কাছ থেকে দূরে ছিটকে সরে গেল। কিছুক্ষণ পূর্বে ঘটতে চাওয়া নিজ কর্মের কথা দ্বিতীয়বার মনে করে দাঁত খিঁচল মুগ্ধ। সহসা চোয়াল শক্ত করে দুহাতে খামচে ধরল নিজের চুল। চিরবিরিয়ে বিড়বিড় করে বলে উঠল, হোয়াট দ্য ফাক আই ওয়াজ গোয়িং টু ডু। কীভাবে পারলাম এসব করতে? ও গড! অস্থির মুগ্ধ রাগে ক্ষোভে টানছে নিজ চুল। তৎক্ষণাৎ এক লাফে পুল থেকে উঠে গেল রুরুমানব। রাগে গজগজ করতে করতে পা বাড়ায় সম্মুখে। অন্যদিকে সপ্তদশীর এহেন নিজেকে সামলানোতে ব্যস্ত। কাপত্রয়ী পল্লবিত আখিদয় নীরবে অশ্রু ঝরছে লোকটার প্রতি। বুক ভরা ঘৃণায় একদলা থুতু বেরোলো মুহূর্তে। চলন্ত মুগ্ধ মহাশয় বোধহয় টের পেল তা। সঙ্গে সঙ্গে পায়ের গতিতে রুক্ষ টেনে না ঘুরে চল শক্ত করে দাঁত খিচে ধমকেশ চড়ে বলল, খবরদার আমার দু চোখের সামনে আসবি না বান্দির মেয়ে। বলে কটকটে পায়ে স্থান ত্যাগ করলেন মাফিয়া বিস্ট। তার অমন ধমকে কেঁপে উঠেছে মাহি। সপ্তদশী কাপত্রয়ী হাতখানা আচমকা আঁকড়ে ধরল নিজ বুক।
ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ানোর প্রয়াস চালিতেই টের পেল পা দুটো অবশ হয়ে ছিমছিম করছে তার। বোধহয় অনেকক্ষণ পা গুটিয়ে বসে থাকার ফল। তবুও মাহি উঠে দাঁড়ায় কোনো রকমে। পায়ের জোরে ভর দিয়ে এক কদম সামনে এগোতে গেলেই বাঁধল আরেক বিপত্তি। সরু গা সিক্ত গা হতে চারপাশে তকতকে মেঝেতে জমেছে পানি। তা পানিতে সপ্তদশীর অবশ পা দুটো আচমকা পিছলে যেতেই মেয়েটা কেমন ধুপ করে উল্টে পড়ল সুইমিং পুলে। ন্যানো সেকেন্ডের ব্যবধানে ঘটে যাওয়া ঘটনায় হকচকানোর সময় অবধি পেল না মাহি। তার আগে পানির গভীরতায় দোলুদ্যমান হলো তার ক্ষুদ্র বদনখানি। মাথা শুদ্ধ সম্পূর্ণ শরীর একেবারে ডুবছে, তা আরেকবার উঠছে। নাকে মুখে পানি গিয়ে একাকার অবস্থা। সাঁতার না জানার অভিশাপ স্বরূপ মেয়েটা আজও ডুবে যাওয়ার পথে। দর পাচ্ছে বেশ। ঠিক তখনই হাওয়ার বেগে ছুটে এলো মুগ্ধ। ব্যাপক অস্থিরতায় স্থানকাল ভুলে যুবক ফের ঝাঁপ দিল সুইমিং পুলে। এক মুহূর্ত সাঁতার কেটে পরক্ষণে আঁকড়ে ধরল জীবন্ত সপ্তদর্শিকের এক হাত। বাঁচার একটুখানি ঢাল পেতেই তক্ষুনি যুবকের হাতটা আঁকড়ে ধরল মাহি। এক ঝটকায় পানির গভীর হতে মাথা তুলে আচমকা মানবের হাত ছেড়ে দিয়ে দুহাতে শক্ত করে আঁকড়ে ধরল যুবকের সুদীর্ঘ গলা। অতঃপর এক নিমিষেই তিন দুনিয়া ভুলে জড়িয়ে ধরল যুজমানবকে। তক্ষুনি থমকায় মুগ্ধ, থমকায় তার স্পন্দিত হৃৎপিণ্ড। যুবকের কটা হার্টবিট ইতিমধ্যেই মিস গেল তা কে জানে। তার ঈপ্সত দৃঢ় বক্ষভাজে আলতো করে পৃষ্ঠ হচ্ছে ধনুকের ন্যায় বাঁকানো কোমল নারী দেহের সুচালু দ্রুত ভ্রুদৃশ্য। কোমল তুলতুলে পরশে অভ্যন্তরে শিউরে উঠছে মাফিয়া বিস্ট। গায়ের চামগুলো পছম বোধ হয় ইতিমধ্যে নিজেদের দাঁড় করিয়েছে। পানির গভীরতায় বলিষ্ঠ দেহখানা ডুবে থাকা সত্ত্বেও খরে নেমেছে তার কোণঠায়। নারী দেহের উষ্ণ স্পর্শে অতি পরিশ্রান্ত কোমল অনুভূতিতে চোখ নিভে এলো মুগ্ধের। এ যেন সেই 3 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি। মেয়েটা আজও আবারও পাগল করেছে তাকে। যুবক আলগোছে জিভ ঠেলে অধর ভেজাল। অধর যুগলে ফাঁক গলিয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলে হিমশীতল কণ্ঠে হিসিসি আড়ালো, ছেড়ে দিচ্ছি, আমি আজ আমাতে নেই। হয়তো এই মুহূর্তে আমায় না ছেড়লে তোর চোখে অতিমাত্রায় ঘৃণিত তকমা পাওয়া কিছু একটা ঘটে যাবে। শুনল না সপ্তদর্শী। ভয়ে কাঁপছে তার সর্বাঙ্গ। পরপরই নরম তুলতুলে হাত দুটোর বাঁধন শক্ত হলো আরও। কিছুটা বাঁচার সর্বাত্মক চেষ্টায় বোকার ন্যায় তক্ষুনি তার পা দুটো উঠে এলো বলিষ্ঠ পুরুষের পেঁচানো কোমরে। তরাক শরীরে ঝুলে উঠল মুগ্ধের। বুকের ওঠানামার গতি হলো তীব্র। পুরুষালী বিকট চিন্তা ভাবনা মুহূর্তেই জেঁকে ধরল তার মস্তিষ্ক। হাত দুটো নিঃশ্বাস করে উঠল মেয়েটাকে আলতো ধাক্কায় নিজের সঙ্গে মিশিয়ে নিতে। তবে কাণ্ড দেখো, রুরুমানব কেমন দাঁত খিঁচে নিজেকে সামলে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে ততস্থ বোকা মানবী নাক মুখ কুচকে আবারও বলে ওঠে, না না, ছাড়বেন না আমায়, আমি সাঁতার পারি না, আমাকে উপরে তুলুন, নয়তো ডুবে যাব আমি। বুকের সঙ্গে বাদামি অধৈর্য গলে কাঁদছে মুগ্ধের। ফেলে রাখা হাত দুটো তার মুষ্টিবদ্ধ হয়েছে আনমনে। কুণ্ঠায় নেমেছে ব্যাপক সূক্ষ্মতা। যুবক কেমন আলগোছে দাঁতের রুষ্ঠ চাপে পিষ্ঠ করল নিষ্ঠোর। পরপরই কপট রাগ দেখিয়ে হিসিয়ে বলল, নিজে ডুবেছিস বলে আমাকেও কেন ডুবাতে চাচ্ছিস পিচ্ছি? আমি তো আগে থেকেই গলা সমান ডুবে আছি। এবার ডুব দিলে হয়তো উঠে আসার রাস্তা হারিয়ে ফেলবো চিরতরে। নিজের ভালো চাস তো আমায় ছেড়ে দে। মাহি নাছোড়বান্ধা নিজ বক্ষভাত যুবকের বক্ষের তীব্র ভঙ্গিতে পিষ্ট করে ভয়জড়িত কণ্ঠে শুধালো, যা ইচ্ছে হোক, আমি ছাড়ব না আপনাকে, আমাকে উপরে তুলুন। সহসা অস্থিরতা বাড়ল মুগ্ধের। নিঃশ্বাসের গতি হলো তীব্র। সে তক্ষুনি জোরপূর্বক মেয়েটার হাত দুটো নিজ গলা থেকে সরালো। তবে মাহি ছাড়ল না তাকে। ঠিকই পা দিয়ে আঁকড়ে ধরে রাখলো মানবের কোমর। মুগ্ধ এবার ফোঁস করে নিঃশ্বাস ফেলল। অতিষ্ঠ ভঙ্গিতে আচানক এক হাতে শক্ত করে আঁকড়ে ধরল মাহির ঘাড়। মেয়েটার মুখটা নিজের বড্ড কাছে এনে সতর্কবাণীতে হিসিসি আওড়ালো, আমি খারাপ, খুব খারাপ। আমার সঙ্গ মানে ধ্বংস, এক কথায় অভিশপ্ত আমি।
এই আমি নামক অভিশাপকে নিজ গায়ে মেখে নিজেকে কলঙ্কিত করতে আসিস না বান্দির মেয়ে। বিশ্বাস কর, কেউ মেনে নেবে না এই কলঙ্ক, ইভেন আমিও মানব না। তাই বলছি ছেড়ে দে আমায়, নয়তো সত্যিই কিছু ঘটে যাবে। যুবকের মোটা মোটা কথা থোড়াই ঢুকলো বোকা মানবীর ঘটে। সে কেমন নাক টেনে বাচ্চাদের ন্যায় হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ঘটুক। বলেই ফের কোমর নাড়ায় মাহি। তক্ষুনি যুবকের শরীরের প্রতিটি রন্ধ্রে ছড়ালো তীব্র আকাঙ্ক্ষা। সে হারালো নিজের বোধবুদ্ধি। সহসা আবেশের চোখ বুজে অস্থির কণ্ঠে অস্পষ্ট আওড়ালো, ও ফাক। কথাটা বলতে দেরি, রুরমানবের চোখ খুলতে দেরি নেই। সে এবার নিজ উদ্যোগে আচমকা শক্ত করে টেনে ধরল মাহির বাঁকানো পাতলা কোমর। পর মুহূর্তে এক ভিন্ন অগ্রাসী থাপা মেয়েটার গ্রীবাদেশ আঁকড়ে ধরে তার সুশ্রী ক্ষুদ্র বদনখানা উঁচিয়ে তুলেই হিসিয়ে কেবল বলল, এটা করতে তুই আমায় বাধ্য করলি পিচ্ছি। হতবাক মাহি কপাল ঘোচাতে না ঘোচাতেই আচমকা মানবের এক হাতে একযোগে আঁকড়ে ধরল মেয়েটার দুহাতের কবজি সন্ধি। অতবার চোখের পলকে সপ্তদর্শীর কাপত্রয়ী নরম তুলতুলে অধৈর্যকল টেনে ধরল নিজ রুক্ষ অষ্টপটের রুষ্ঠ চাপে। মুহূর্তেই স্থবির হলো মাহি। ছটফটাতে লাগলো তার সর্বাঙ্গ, অথচ রুরমানব তাকে থোড়াই ছাড়ল। সে আজ মত্ত নিজ অষ্টপুটের তৃষ্ণা মেটাতে। আবেশে চোখ দুটো বুঝে রেখে আসলে সে টানছে মেয়েটাকে। তার রুক্ষ দাঁতের রুষ্ঠ চাপ পিষ্ঠ করে দিচ্ছে সপ্তদশীর নরম অধরের চামড়া। দাঁত বসাচ্ছে নিজের উপস্থিতির চাপ। মাহি কেমন ছটফটাচ্ছে দেখো। চোখ দুটো তার নীরবে ঝরাচ্ছে অশ্রু। বুক ফুলে আসছে নিঃশ্বাস না ফেলার কারণে। তবুও দয়ামায়াহীন নির্দয় মানব থামছে না আজ। তার বাঁধন দুটো ক্রমশ শক্ত হচ্ছে, গভীর হচ্ছে চুনমনের ধাঁচ। অমৃত সুধা পান করতে মত্ত থাকা যুবক ভুলেই বসল মেয়েটার অবস্থা। ভয়ে, তীব্র ভয়ে, জড়তায় এবং অস্থিরতায় ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে মাহি। এমন সময় পাথরের ন্যায় শক্ত হয়ে থাকা মানবী নিজ নরম অধৈর্যকুলের ওপর মানবের এহেন ক্রুদ্ধতা সইতে না পেরে ঠিক জ্ঞান হারালো। অথচ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধর। সে কেমন নিজ কর্মে মত্ত। প্রায় বেশ কিছুক্ষণের রুষ্ঠ দীর্ঘ চুনমনের আবেশে যুবক হুট করে মুখ গহ্বরের স্বাদ পেল তীব্র ক্ষারীয় কিছুর। আর অমনি কপালে ভাঁজ পড়ল মুগ্ধের। ঠোঁট দুটো, চোখ দুটো কপালে মুহূর্তে সরালো নিজের পর্দা। অবচেতন সপ্তদর্শীর মুখদর্শন হওয়া মাত্রই ধীরে ধীরে অষ্টপট ছাড়ল নির্দয় মানব। জ্ঞানহীন মেয়েটার নড়বড়ে মস্তিষ্ক খানিক ঢুলে পড়তে নিলে আচমকা করে মেয়েটার মাথাটা নিজ বুকের সঙ্গে চেপে ধরে নির্দয় মাফিয়া বিস্ট। কোনো বাজবিচার ছাড়াই আচমকা মেয়েটার মাথায় বসালো এক সুতীব্র চুমো। সেথায় ঠোঁট ছুঁয়ে রেখে তীব্র গতিতে নিঃশ্বাস টানতে টানতে আবার সে বুঝল দু চোখ। পরক্ষণে কেমন ভঙ্গির কণ্ঠে যুবক আনমনে শুধালো, তুই তায়েফ এহসানের মেয়ে না পিচ্ছি, তুই ওর মেয়ে না। অথচ সে কথা আওড়ালো বারবার রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে মানব। আজ সে কথা আওড়ানোর পরেও এক ফোঁটা রাগ উঠছে না নির্দয় মানবের। নিজের এহেন পরিবর্তনে বড্ড অবাক মুগ্ধ। পরমুহূর্তে আজ প্রথমবারের মতো নিজ অবচেতন মনের কোণে উত্থাপিত হওয়া বাক্যটুকু ঠোঁটের ডগায় এনে আওড়ালো, তুই যদি তায়েফ এহসানের মেয়ে না হতি, তোর গায়ে যদি ওই জানোয়ারের রক্ত না হতো, বিশ্বাস কর পিচ্ছি, আমি বারবার জন্ম নিয়ে হলেও তোর হতে চাইতাম। তুই জানিস তুই আমার কে? তুই জানিস তুই আমার নেশায় কতগুলো বছর নিজেকে আটকে রেখেছি আমি? তবে তুই আজ এটা কি করলি? আমি কিন্তু এতগুলো বছর নিজেকে সামলে দূরে দূরে ছিলাম পিচ্ছি। আমার দেহের খাঁচায় আটকে থাকা হৃদয়টাকে আমি যাযাবরের ন্যায় চুপ করিয়ে এসেছি। তবে তুই কেন হুট করে ওই চুপ করে থাকা হিংস্র হৃদয়টাকে জাগাতে গেলি? এবার আমি কি করব? প্রতিশোধ নিব, নাকি যাযাবরের ন্যায় তোকে লুকাবো আমার হৃদয়ে? এক মুহূর্ত থামলো মুগ্ধ। পরক্ষণে অবচেতন মেয়েটার মাথাটা আলতো করে চেপে ধরে তার মুখ আনলো নিজ সম্মুখে।
নিদ্রায় আচ্ছাদিত মানবীর কোমল মুখপানে গভীর দৃষ্টি ত্যাগ করে যুবক কেমন প্রথমবারের মতো তীব্র অসহায় ভরা কণ্ঠে আওড়ালো, তো কি আমি কি করে নিজের হৃদয়ে লুকাবো সিগনোরা? কি করে লুকাবো, যেখানে তোর মুখটা দেখতে হুবহু তোর জানোয়ার বাবার মতো। তোর মুখ দেখলে আমার চোখের সামনে ওই জানোয়ারের বাচ্চার মুখটা ভেসে ওঠে। ওই জানোয়ারের বাচ্চা যে কিনা আমার মায়ের খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তুই জানিস সিগনোরা, সেদিন তোর বাপের সামনে আমার মা তখনও বেঁচে ছিল। আমার মায়ের বুকের ওপর শেষ গুলিটা তোর বাপ করেছে, তাও আবার আমারই চোখের সামনে। তোর বাপ নিজ হাতে আমায় তুলে দিয়েছিল ওই জানোয়ারদের হাতে। জানিস, তোর বাপ আমার পিঠে আগুন দিয়ে লিখে দিয়েছিল আমি জারজ। তোর বাপ হ্যাঁ হ্যাঁ, তোর বাপ নিজ হাতে দাফন করেছে আমার মায়ের অনাগত সন্তানকে। তোর এই জানোয়ারের বাচ্চা বাপ তাই ফেসান। সারা পৃথিবীর মানুষের মুখোশ পরে থাকা জানোয়ার, ওকে আমি নিজ হাতে টুকরো টুকরো করব। ও যেভাবে আমার আপনজনদের আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমিও ঠিক একইভাবে ওর কাছ থেকে সবাইকে কেড়ে নেব। এর জন্য যদি আমাকে তুই নামক নেশাকে পরিত্যাগ করতে হয়, তবে তাই শুই। তাই ফেসানের দূষিত রক্তকে আমি কোনোভাবেই নিজ হৃদয়ে স্থান দিতে পারবো না। দিতে গেলে হয়তো নিজেকে ভুলতে হবে সিগনোরা। ধূপধাপ পায়ের জোরালো শব্দে কাঁপছে রায়বাড়ির অন্দরমহল। বিশাল দেহি এক মানবী এসে মাত্রই দাঁড়ালেন বাড়ির অন্দরমহলে। মুখভর্তি লম্বা লম্বা সাফেদ রঙা দাড়ি তার। ডান হাতে একখানা কোটা, বাঁ হাতে একখানা বড়সড় লাঠি। বয়স্ক মনীষীর মুখে শিকির রাগ। তিনি কেমন হুঙ্কার ছুঁড়ে ডাকলেন, আবে ওই হিমাংশু রায়, এক্ষুনি বের হ ঘর থেকে। এহেন হিমাংশুর হুঙ্কারে সেকেন্ড 30-এর মধ্যেই দোতলার রেলিং ঘেঁষে এসে দাঁড়ালেন মধ্যবয়স্ক হিমাংশু রায়। শ্যামবর্ণের মুখখানায় তার লেপ্টে আছে এক রাশ দুশ্চিন্তার ছাপ। বিস্ফোরিত দৃষ্টি অন্দরমহলের নিচে তলায় তাক হতেই খানিক হোঁচট খেলেন মধ্যবয়স্ক। সুপরিচিত মনীষীদের দেখা পাওয়া মাত্রই তিনি কেমন উদ্ভ্রান্তের ন্যায় ছুটে এলেন নিচে। অতি ভঙ্গিতে মনীষীর চরণ স্পর্শ করতে গেলেই রুষ্টতায় কদম পেছালেন মনীষী। অত্যন্ত অসন্তুষ্ট কণ্ঠে, তিরস্কৃত কণ্ঠে গর্জে উঠে বললেন, তোর কত বড় স্পর্ধা হিমাংশু রায়! তুই আধিরের সাথে নিরুপমার বিয়ে দিতে চাইছিস? তুই জানিস না সনাতনী ধর্মে পারিবারিক বিবাহবন্ধন নিষিদ্ধ? এত বড় পাপ কাজ করার মতো স্পর্ধা পেলি কোথায় তুই? আমার অভিশাপে ভস্ম হওয়ার লোভ জেগেছে তোর? সহসা আঁতকে ওঠে বাড়ির লোকজন। হিমাংশু রায় ধীরে ধীরে উঠে দাঁড়ালেন জমিন হতে। দুহাতে একত্রে জোর করে মনীষীকে বলে ওঠেন, আপনি আমার সাথে মন্দিরে চলুন বাবা। তীক্ষ্ণ অসন্তোষের ছাপ ফুটল বৃদ্ধ মনীষীর মুখায়বে। তিনি সরাসরি নাকচ করে দিলেন এহেন প্রস্তাব। তবুও হিমাংশু রায় জোর করলেন। তীব্র বিনীত অনুরোধ করায় অবশেষে তার সঙ্গে বাড়ির বিশাল মন্দিরের পথে কদম বাড়ালেন মনীষী। হিমাংশু রায় গতি বাড়িয়ে তড়িঘড়ি করে মন্দিরে ঢুকে কিসের যেন একখানা বাক্স বার করলেন। অতঃপর তা নিয়েই ছুটে এলেন মনীষীর নিকট। ব্যস্ত হাতে বাক্স খুলে একখানা মোড়ানো কুণ্ডলী পত্র বের করে এগিয়ে দিলেন মনীষীর দিকে। কপাল কুঁচকে কাগজখানার পানে তাকিয়ে রইলেন মনীষী। এরই মধ্যে হিমাংশু রায় কেমন সতর্ক কণ্ঠে বলে ওঠেন, নিরুপমার সাথে অধীরের কোনো রক্তের সম্পর্ক নেই বাবা। শঙ্কর রায়ের একমাত্র সন্তান ছিল জমিদার পুত্রী সৌম্যবতী রায়, আর তার সন্তানই হচ্ছে অধীর রায়। আমি সৌম্যবতীর আপন দাদা নই। আমি শঙ্কর রায়ের বিশ্বস্ত সঙ্গী দেব মল্লিকের সন্তান, যে কিনা বড় হয়েছে রায়বাড়ির সন্তান হিসেবে। চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। আর কেমন লেগেছে পর্বটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।